গল্প শ্যামলী, লেখক পূর্ণব্রত ভট্টাচার্য। নদীর তীরবর্তী একটি ছোট্ট গ্রামে একদিন কতগুলো শহরের ছেলে এলো বেড়াতে। সেই গ্রামে শ্যামলী নামে একটি শ্যামলাবর্ণের মেয়ে থাকত। বাবা মা কেউ ছিল না তার। শহর থেকে আগত সেই ছেলেগুলোর মধ্যে একটি ছেলের নাম ছিল আবির। সে ছিল একটু ভাবুক প্রকৃতির। লেখালেখি করতে সে খুব ভালোবাসত। এই নদীর তীরে বিকেলবেলা ঘুরতে এসে তার সাথে দেখা হয়ে যায় শ্যামলীর। আবির দেখে একটা শ্যামলা বর্ণের মেয়ে, পরনের শাড়ি, মাথায় একরাশ খোলা কেশ। সে উঠে আসছে নদীর ঘাট থেকে কলস কাকে নিয়ে। তার উচ্ছল যৌবন যেন উছলে উছলে পড়ছে, ঠিক তার কাকের কলসের জলের মতোই। এক পলক সেই দিকে তাকিয়ে আবির নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েই থাকে শ্যামলীর দিকে। শ্যামলীকে দেখে সেদিনই রাতেই সুন্দর একটি কবিতা লিখে ফেলে আবির তার কবিতার খাতায়। তারপর আবির অনুভব করল, শুধু তার খাতার পাতাতেই নয়, সেই মেয়ে তার অন্তরেও নিজের জায়গা করে ফেলেছে। পরের দিন সেই কবিতা সে শোনায় শ্যামলীকে। তার কদিন পরেই আবিরের বাকি বন্ধুরা যখন ফিরে যাওয়ার মনস্থির করল, তখন আবির তাদের বলল, তোরা যা, আমি আর কিছুদিন থাকবো এখানে। অগত্যা সেই কথা শুনে বাকি বন্ধুরা ফিরে গেল। সেই দিন বিকেলে আবির নদীর পাড়ে বসে আছে। শ্যামলী এসে বলল, এ কবিবাবু, তুই ফিরে গেলি না যে বড়? আবিরকে কবিবাবু বলেই ডাকত শ্যামলী। উত্তরে আবির বলল, তোমাকে ছেড়ে আমি যেতে পারলাম না শ্যামলী। এই কথা শুনে শ্যামলী বলল, কেন রে কবিবাবু? আবির বলল, আমি যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি শ্যামলী, তোমাকে ছেড়ে আমি কি করে ফিরে যাই? এই কথা শুনে লজ্জায় মুখে হাত চাপা দিল শ্যামলী। আবির কাছে গিয়ে বাহুবলে বুকের মাঝে জড়িয়ে ধরে শ্যামলীকে। তারপর থেকে তারা ভালোবাসায় বিভোর হয়ে রইল বেশ কিছুদিন। এই কদিন শ্যামলীর বাড়িতেই ছিল আবির। একদিন আবিরকে ঘরে না দেখতে পেয়ে শ্যামলী নদীর ঘাটে গিয়ে তাকে দেখতে পেল। দেখল মন খারাপ করে বসে আছে আবির। শ্যামলী বলল, কিরে কবিবাবু, তোর মন খারাপ নাকি? আবির বলল, হ্যাঁ, আমি কাল চলে যাব। শ্যামলী বলল, তোর বাবা মা আমাকে মেনে নেবে তো কবিবাবু? আবির উত্তরে বলল, তুমি যাবে না, আমি একা ফিরে যাব। আবিরের মুখে এই কথা শুনে শ্যামলী কাঁদতে কাঁদতে নানানভাবে আবিরকে বোঝাতে চাইল, তাহলে তার কি হবে? কিন্তু আবির নিরুত্তর হয়ে থাকে। সারা রাত ধরে শ্যামলী আবিরকে খুশি করার চেষ্টা করে, তার শেষ সম্বলটুকু দিয়ে। কেঁদে কেঁদে ভোর রাতে একটু ঘুমিয়ে পড়েছিল শ্যামলী। ঘুম ভাঙতে পাশে তাকিয়ে দেখে তার কবিবাবু নেই। সে তাড়াতাড়ি খোলা কেশ আর মাটিতে লুটিয়ে পড়া আঁচলটা বুকে তুলে নিয়ে ছুটতে ছুটতে নদীর ঘাটে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখে সব ঘাট থেকে নৌকা ছেড়েছে, আর সেই নৌকায় বসে আছে তার কবিবাবু। নদীর পাড়ে দাঁড়িয়েই কান্নায় ভেঙে পড়ে শ্যামলী আর চিৎকার করে বলতে থাকে, কবিবাবু, তুই নৌকা পাড়ে ভেড়া, আমি যাব, আমি যাব, আমি যাব। সেই ডাকের কোনো উত্তর আসে না কবিবাবুর কাছ থেকে। আস্তে আস্তে দূর থেকে দূরে মিলিয়ে যায় নৌকাখানা, আর সেই নদীর জলেই সলিল সমাধি নেয় শ্যামলীর দেহ। আজ অনেক বছর কেটে গেলেও অনেক মাঝি মল্লারা আজও নাকি শুনতে পায় সেই ডাক, কবিবাবু, তুই নৌকা পাড়ে ভেড়া, আমি যাব, আমি যাব, আমি যাব। দ্বিতীয় গল্প, বোবা মেয়ে। লেখক শঙ্খনীল শিপন। পাত্রপক্ষ ঘরে বসে আছে। কন্যা এখনও রেডি হয়নি। কখন থেকে পেছনের পুকুর পাড়ে বসে আছে। কিছুতেই আনা যাচ্ছে না। বিয়েতে মত নেই সরস্বতীর। কিছুতেই কথাটা বোঝাতে পারছে না। পারবে কি করে? বোবা মেয়ে, কথা বলতে পারে না। তাই তাকে অনিচ্ছা সত্ত্বেও বরপক্ষের সামনে আসতে হয়। বরপক্ষ জানতো মেয়েটি বোবা, তাও কিসের জন্য রাজি হয়ে যায়। সরস্বতী এই চতুর্থবার বরপক্ষের সামনে আসে। বরকে দেখেও পছন্দ হয় তার। তারপর বিয়ের দিনক্ষণ ঠিক হয়। সামনের মাসেই বিয়ে। সরস্বতী কিছুতেই বুঝে উঠতে পারে না বরপক্ষ কী দেখে তাকে পছন্দ করেছে। বিয়ের দিন যত কাছে আসছে, সরস্বতী কেমন জানি উদাস হয়ে যাচ্ছে। সারাদিন পুকুর পাড়ে বসে থাকে, একা একা, কারোর সাথে কথা বলতে চায় না। এই পুকুর পাড়ে ছোটোবেলা থেকেই খুব ভালো লাগার জায়গা। যখনই মন খারাপ থাকে পুকুর পাড়ে এসে বসে থাকে। বৃষ্টির দিনে ঝাঁপিয়ে পড়ে, স্নান করে। আর বাবা মা
এই সব কিছু ছেড়ে ওকে চলে যেতে হবে। ও সেটা কিছুতেই ভাবতে পারে না। আজ ওর বিয়ে, পাড়া শুদ্ধ সবাই এসেছে। যারা ওর বেশি বয়স নিয়ে হাসি ঠাট্টা করত, বারবার বিয়ে ভাঙা নিয়ে রঙ্গতামাশা করত, তারাও এসেছে। পেট পুড়ে খাওয়া দাওয়া হয়েছে, গোধূলি লগ্নে বিয়ে। কোণে সেজে বসে আছে সরস্বতী, চোখে হাজারো স্বপ্ন। আজ সত্যিই তার বিয়ে হচ্ছে। কথাটা ভাবতেই যেন গায়ে কাঁটা দেয়। ওদিকে বরপক্ষ এসে গিয়েছে। কনেকে ঘিরে বসেছিল তার কয়েকজন বান্ধবী। এমন সময় বাইরে চেঁচামেচি শুনে তার বান্ধবীরা দরজার পাশে ভিড় করে। সরস্বতী কিছুই বুঝে উঠতে পারছিল না। খানিক বাদে সেও বান্ধবীদের আড়ালে বাইরে তাকায়। কনে পক্ষের সাথে বরপক্ষের ঝামেলা চলছে। বরপক্ষ বর নিয়ে চলে যাবে, ওদিকে তার বাবা হাত পা ধরছে। সরস্বতীর বুঝতে অসুবিধা হচ্ছিল না যে এই ঝামেলা যৌতুক নিয়েও। এর আগেও যারা সরস্বতীকে বিয়ে করতে এসেছিল তারাও বেশ মোটা অঙ্কের যৌতুকের দাবি করেছিল। বৃদ্ধ পিতার পক্ষে তা সম্ভব নয়। সামান্য দিনমজুরের কাজ করেন তিনি। ওদিকে এক পর্যায়ে বরপক্ষও বর নিয়ে চলেই যায়। পিতার মাথায় হাত পড়ে, সব থমথমে হয়ে যায়। যদিও সরস্বতী সদা সর্বদাই থমথমে, এবার পিতা তার মেয়েকে মুখ দেখাবে কি করে? মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সরস্বতীর বাবার। পরক্ষণে সরস্বতীর মা চিৎকার দিয়ে ওঠেন। সরস্বতীকে কোথাও পাওয়া যাচ্ছে না। সবাই জানতো সরস্বতী এখন পুকুর পাড়েই থাকবে, তাই পুকুর পাড়ে জড়ো হয় সবাই। কিন্তু কই, সরস্বতী তো এখানেও নেই। কিছুক্ষণ পর লাল রঙের শাড়ির আঁচল ভেসে ওঠে পুকুরের মাঝখানে।